পরিশেষে ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে সেই সুপারস্টার 90 দশকের সালমান শাহর লাশ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সালমান শাহর মার নির্দেশে এবং আদালতের নির্দেশে এই কবর থেকে লাশ তোলার মতো কাজটি করতে যাচ্ছে প্রশাসন। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মৃত্যুর কারণ জানতে কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে, তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করে। নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা পোস্ট করা হয়েছে। আমার কাছে মনে হয় সালমান একটা ঝড়, বাংলা চলচ্চিত্রের একটা ঝড়ের মতো এসেছিলেন। ঝড়ের মতো এসে বাংলা চলচ্চিত্রে অভিনয় যে একটা অন্যরকম মাত্রা যোগ করে দিয়ে গেছিলেন, যে অভিনয় যে শুধু লাউড স্কেলে চিৎকার করা যে অভিনয় নয়, অভিনয় যে সহজ সরল ভাষায় স্বাভাবিক অভিনয় করেও যে মানুষের মনের মধ্যে গেঁথে থাকা যায়, সেটা সে প্রুভ করে দিয়ে গেছে এবং সে তার দায়িত্বটা পালন করে সৃষ্টিকর্তার কাছে। সুপ্রিয় দর্শক, ফাফ বাপকেও ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই, অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো, তিনজনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। সালমান শাহর অস্বাভাবিক মৃত্যু নিয়ে নতুন করে তৈরি হয়েছে রহস্য। অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পরই নতুন করে মুখ খুলেছেন শাবনূর এবং সামিরা হক। শাবনূর বলছেন সালমান শাহ ছিলেন তার ভাইয়ের মতো। সামিরা বলছেন সালমান আর শাবনূরকে তিনি আপত্তিকর অবস্থায় দেখেছিলেন এবং স্বামীকে সতর্ক করেছিলেন। এদিকে গ্রেপ্তার হওয়া ডনও মুখ খুলতে শুরু করেছেন। রহস্য উদ্ঘাটনে কি আরো রহস্য ঘনীভূত হচ্ছে? একজন বাংলা সিনেমার ক্ষণজন্মা নায়ক, একজন নায়িকা যার সঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় তৈরি করেছিলেন একের পর এক ইতিহাস, আর একজন স্ত্রী যার চোখে সেই সম্পর্কের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। সালমান শাহ, শাবনূর, সামিরা হক আর ডন, 4টি নাম, 4 ধরনের বয়ান, আর তাদের ঘিরে 3 দশক ধরে জমে থাকা অসংখ্য প্রশ্ন। কেউ বলেন সম্পর্ক ছিল ভাই বোনের মতো, কেউ বলেন সেই সম্পর্ক ছিল বন্ধুত্বের চেয়েও গভীর, আবার কেউ বলেন এসবের আড়ালে ছিল এমন এক গল্প যার শেষটা আজও অন্ধকারে ঢাকা। মাত্র 4 বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন 27টি চলচ্চিত্রে, এর মধ্যে শাবনূরের সঙ্গেই তার সিনেমা 14টি। পর্দার প্রেম এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে একসময় সেই প্রেম আর সিনেমার পর্দায় সীমাবদ্ধ আছে কিনা এ প্রশ্নই ছড়িয়ে পড়ে বাস্তব জীবনে। কিন্তু এত বছর পর শাবনূরের উত্তর একেবারেই ভিন্ন। সালমানকে আমি ভাই ছাড়া অন্য চোখে দেখিনি, দাবি শাবনূরের। শাবনূরের ভাষ্য অনুযায়ী সালমানের স্ত্রী সামিরা হকও একসময় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে শুটিং, পোশাক বাছাই, চুরি পরিয়ে দেয়া, সব মিলিয়ে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন, যদি সম্পর্ক এতটাই স্বাভাবিক থাকে তাহলে এত বছরের গুঞ্জনের শুরু কোথায়? অন্যদিকে সামিরার বক্তব্য ভিন্ন। একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে তার সংসারে অশান্তি হয়েছিল। এমনকি 2020 সালের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন সালমান নিজেই তার কাছে শাবনূরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। সামিরা সেই বক্তব্যে আরও উঠে আসে শাবনূরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন এবং বিষয়টি তাদের দাম্পত্যে প্রভাব ফেলেছিল। অন্যদিকে শাবনূর সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আর এখানেই গল্পটি যেন আরও সিনেমাটিক হয়ে ওঠে, কারণ এই চতুর্ভুজে ঢুকে পড়েন সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্রের খলনায়ক ডন। সামিরার সঙ্গে ডনের সম্পর্ক নিয়েও একসময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। সামিরার দাবি ডনের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না, ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল না আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও। অর্থাৎ বাইরে থেকে মনে হতে পারে একটি গল্পে 4 জন মানুষ একটি রহস্যের 4 কোণে দাঁড়িয়ে আছেন, কিন্তু বাস্তবে সেখানে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য, পুরনো সংবাদ, ছবি, গুঞ্জন আর অসংখ্য অনুত্তরিত প্রশ্ন। আর এই গল্পের কেন্দ্রে ছিলেন সালমান শাহ। তবে কিছু প্রশ্নের উত্তর এখনো মিলছে না। শাবনূর কি সত্যিই শুধু সালমানের ছোট বোনের মতো ছিলেন? সামিরার সন্দেহের পেছনে কি ছিল কোনো বাস্তব ঘটনা, নাকি দাম্পত্যের টানাপোড়েন? ডনের সঙ্গে সামিরার সম্পর্ক নিয়ে যে গল্প ছড়িয়েছিল তা কতটা সত্য আর কতটা গুজব? আর সালমান শাহের মৃত্যুর সঙ্গে এই সম্পর্কগুলোর আদৌ কোনো যোগসূত্র
পুত্র ছিল কিনা এই প্রশ্নগুলোর উত্তর কোনোভাবেই মিলছে না। 3 দশক পেরিয়ে গেছে, সালমান শাহ নেই, পুরনো হয়ে গেছে অনেক সম্পর্ক, কিন্তু কিছু গল্প সময়ের সঙ্গে পুরনো হয় না, বরং সময় যত যায় প্রশ্নগুলো তত গভীর হয়। অন্যদিকে সালমান শাহ যেন এখনো সেই সিনেমার নায়ক যার শেষ দৃশ্যটি শেষ হয়ে গেছে বহু আগেই, কিন্তু রহস্যের জটের পর্দা আজও নামেনি। কারণ কখনো কখনো সিনেমার মানুষদের জীবন সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক চিত্রনাট্যে চলতে থাকে। আচ্ছা, আপনি তার স্ত্রী তখন ছিলেন, সেই জায়গা থেকে যদি বলি, নীলা চৌধুরী আপনার পাশাপাশি কয়েকজনের নামও বলে যাদেরকে তিনি দায়ী করেন। শাবনূরের কথা বলা যায়, উনি বলেন শাবনূরের সাথে তার সম্পর্ক ছিল। একবার বলে, আমি একবার শুনেছি বোধহয় তারা ভাই বোন, উনি এমনটা বোধহয় দাবি করেছেন। মৌসুমীর কথাও শুনেছি। আপনি যেহেতু খুব কাছ থেকে ছিলেন, কাছে ছিলেন, স্ত্রী ছিলেন, তো আপনাদের মধ্যে কোনো ক্রাইসিস হয়েছে কিনা, আর কথাটা আসলে কতখানি সত্য? মৌসুমীর সাথে ইমরের যে শুরুটা তো হয়েছিল কেয়ামত থেকে, হ্যাঁ, তো মৌসুমীর সাথে তো তার ডেবিউ ছিল। সো মৌসুমী আর ইমর ওয়াজ আ বিউটিফুল পেয়ার। ওখানে কোনো অসাধারণ একটা জুটি এমন হয়েছে হয়েছিল। তারা বোধহয় ছোটবেলায় একসাথে পড়েছো বোধহয় কোথাও? এগুলো তো মৌসুমী বলে হয়তোবা, আমি তো এটা জানি না, তো ওই সময় তার আমি বলতে পারবো না, কিন্তু ইমন আমাকে এরকম কিছু বলেনি। আচ্ছা, শাবনূর অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা মৌসুমীর সাথে ইমনের একটা প্রবলেম হয়েছিল, সেটাও কিন্তু নীলা চৌধুরীর কারণে। কি কারণ? যেটা উনি কালকে বললেন ওনার ভিডিওতে, সরি কালকে তো না, 3 দিন আগে ওনার ভিডিওতে উনি বললেন যে ওনাদের কোনো ঝগড়া হয়নি, কিছু হয়নি। অথচ সোহান ভাইয়ের যদি আপনি ইন্টারভিউ দেখেন, সোহান ভাই তো মারা গেছেন এখন, কিন্তু আপনি যদি একটু পিছিয়ে যান, আপনি সোহান ভাই ইন্টারভিউতে দেখতে পারবেন যে ওখানে নীলা চৌধুরী এবং মৌসুমীর মার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল একটা মানে বাথরুম নিয়ে, ঠিক আছে, খুব ছোট একটা জিনিস নিয়ে। তো ওটার পর থেকে খুব রাগারাগি হওয়াতে, যাই হোক, ইমন আর মৌসুমী ডিসাইড করলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা আর একসাথে ছবি করবে না। যেগুলো সাইন করা মুভিজ ছিল 4টা, ওই 4টা ছবি করেছে। এই জন্য কি নীলা চৌধুরী? কিছুটা আচ্ছা, কিছুটা, কিন্তু ইমনেরও একটু প্রবলেম ছিল মৌসুমীকে নিয়ে, যে মৌসুমীর জনপ্রিয়তাও তো অনেক বেশি ছিল, হ্যাঁ, মৌসুমীর অনেক ফ্যান ছিল। তো ইমন নেভার ওয়ান্টেড ফিমেল বেসড মুভি। ও তো সবসময় সব ছবি করতো যেখানে ওকে নিয়ে গল্পটা হবে, হ্যাঁ, তো ও কোনোদিন কোনো নায়িকার উপরে ডিপেন্ডেন্ট হতে চায়নি। হ্যাঁ, ও চেয়েছে যে আমার ছবি চলবে, আমার যেই নায়িকা হবে আমার ছবি চলবে, তো সেটা এবং সেটাই হয়েছে। হ্যাঁ, তো আর শাবনূরের কথাটা যদি হয়, যখন মৌসুমী চলে যায় তখন আমরা একটা নায়িকার ক্রাইসিসে পড়ি। তখন শাবনাজ আবার আছে, কিন্তু শাবনাজ নাইমের বিয়ে হয়ে গেছিল, তো শাবনাজও ছবি ছেড়ে দিবে এমন একটা তখন গুজব ছড়িয়েছিল। তো শাবনাজকে নিয়ে লং টার্ম চিন্তা করার কিছু ছিল না আমাদের, কিন্তু আমাদের শাবনাজকে খুব পছন্দ ছিল। কিন্তু তখন শাবনাজ নাইমের সাথে ছবি করতো, তো তখন আমাদের একটা নতুন মেয়ে দরকার ছিল। তখন ছোট্ট একটা মেয়ে আমরা খবর পেলাম যে এটা শাবনূর, এবং এটা ইতেশাম আঙ্কেলের হাত ধরেই একদিন ইমনের আব্বার বাসায় গ্রিন রোডে আসার পরে ওখান থেকে আমাদেরকে শাবনূরকে নিয়ে আমরা তখন থেকেই শাবনূরকে নিয়ে আমরা চিন্তা করি যে ওকে নিয়ে আমরা ছবিটা করব। যদিও আমাদের প্রথমে মনে হচ্ছে ও ছোটো, বা ও পারবে কি না, বা ও তো ছোটো মোটো, তত বড় সড়ো না, মৌসুমী তো লম্বাটা, তা বুঝতে পারিনি যে আমরা আসলে কি করতে হবে। বাট ইয়েস, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। অ্যান্ড কামিং টু ইমন অ্যান্ড শাবনূর's রিউমার, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কি না, এখানে অনেক বড় একটা গল্প আছে। এখানে আমি অল্পতেও শেষ করতে পারবো না, এটাকে আমার শুরু করতে হলে শেষ করতে হবে পুরাটা। কিন্তু আমি বলবো যদি কিছু ছিল কি না, এক বাক্যে বলবো ছিল। এটা নিয়ে আপনাদের মধ্যে ক্রাইসিস হতো? অবশ্যই ছিল। আপনার ওয়াইফের সাথে যদি, আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে, বা আপনি কারোর সাথে, কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না? সেভাবে আমি আপত্তি জানিয়েছি। আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, আমি তো ঝগড়া করিনি, আমি তো ঢাকায় থেকে ওদের ঘাড়ের উপরে বসে থাকিনি, আমি চিটাগং চলে গেছি আমার বাবা মার কাছে। আই ডিডন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, আমি আসতে চাইনি। এসেছেন তো পরে? এসেছি, বাবা মা বলেছে, ইমন গিয়ে মাফ চেয়েছি। প্রতি বৃহস্পতিবার ইমন থাকতো চিটাগংয়ে, শুক্রবার থাকতো, শনিবার থাকতো, আমাকে বোঝানোর চেষ্টা করেছে। 2 মাস পরে এসেছি। সেই বোঝানো তো অবশ্যই আপনি কনভিন্স হয়েছেন? অবভিয়াসলি। সে বলেছে, তার সাথে আমার কিছু কথা ছিল, সে শাবনূরের সাথে ছবি করতে পারবে না, যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে, কারণ সেগুলো তো টাকা নেওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, তো ওগুলোর জন্য শাবনূরের সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো শেষ করবে, নতুন কোনো ছবি করবে না। নতুন ছবির জায়গায় আমরা নতুন নায়িকা খুঁজবো, সেটা তখন পপির কথা চিন্তা করা হচ্ছিল। সে কথাগুলো কি রেখেছিল? সব রেখেছিল। আচ্ছা, মানে এরপর তো আসলে রেজাল্ট আসার সুযোগ ছিল না? না, সেটা তো অন্য কথা। আপনি বারবার বলছিলেন আমরা খুঁজছিলাম, মানে আপনার ক্যারিয়ারের সাথে ভালোভাবে ইনভলভ ছিলেন।